দর্শক স্বাগত জানাচ্ছি, দেখছেন নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা, সহযোগিতা ক্যাম্পেইন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে, কূটনীতিতে খুব বেশি আলোচনা হচ্ছে। তিস্তা নদীর পানি বন্টন এবং তিস্তা নদীতে যে তিস্তা মহাপরিকল্পনা গ্রহণের নানান কথাবার্তা শোনা যায়, সেটা নিয়ে আলোচনা করতে চাই। শিরোনাম দিয়েছে তিস্তার ভাগ্য। তিস্তার ভাগ্যে আসলে কী আছে, আসলে তিস্তা পাড়ের মানুষের ভাগ্যে কী আছে, সেটা জানার জন্য স্টুডিওতে আছেন সাবেক পররাষ্ট্র সচিব জনাব তৌহিদ হোসেন। স্বাগত জানাচ্ছি। আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক ঢাকা জার্নাল। তিনি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক দিল্লি সফরসঙ্গীও ছিলেন। স্বাগত জানাচ্ছি। জনাব তৌহিদ হোসেন, আপনার কাছেই শুরুতে আসতে চাই। তিস্তা নদী, আপনি নিজেও কর্মজীবনে এটা নিয়ে কাজ করেছেন, গঙ্গা নিয়ে কাজ করেছেন, তিস্তা নিয়েও কাজ করেছেন। তিস্তার ভাগ্যে আসলে কি আছে, একেবারে সরাসরি এই প্রশ্নই করতে চাই। ধন্যবাদ। তিস্তার ভাগ্যে কি আছে সেটা আসলে যেই এমওইউ সই হয়েছে তাতে কিছু বোঝা যাচ্ছে না। এটা অ্যাম্বিগুইটি যেটা আছে সেটা রয়েই গেছে। দেখুন, তিস্তা নিয়ে যে পরিকল্পনাটা এগোচ্ছে সেটা কিন্তু প্রয়োজন হতো না যদি তিস্তাতে অ্যাভেলেবল পানি যেটা ছিল সেটা ভাগাভাগিটা যদি আমরা 2014 সালে করতে পারতাম, যেটা খসড়া হয়ে গেছিলো বলে আমরা জানি, তাহলে এই এত কিছুর প্রয়োজন হতো না এবং গত 15 বছর যাবৎ মানুষ সাফারও করতো না। 10 বছর যাবৎ, সরি। এখন যেটা হয়েছে যে চীনের সাথে এক ধরনের আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে যেহেতু পানি পাওয়া যাচ্ছেই না, কাজেই একটা পরিকল্পনা নিয়ে কিছু পানি ধরে রেখে সেটাকে ব্যবহার করা যায়। এতে কিন্তু আমাদের যে প্রয়োজন সেটা মিটতো না তাতেও, কিন্তু অন্তত খানিকটা তো প্রয়োজন আংশিক অন্তত মেটানো যেত এই প্রকল্পটি করতে পারলে। যখন চীনের সাথে এটা এগোচ্ছিল তখনই কিন্তু আমাদের মনে একটু সন্দেহ ছিল যে আসলে চীনের, বিশেষ করে এই এলাকাটা নিয়ে ভারতের যেই নিরাপত্তা সেন্সিটিভিটি আছে, তাতে করে চীনকে এখানে এতটা ইনভলভ হতে ভারতের আপত্তি থাকবে কিনা এটা নিয়ে আমরা তখন থেকেই একটু চিন্তা ভাবনা করছিলাম, আশঙ্কা ছিল একটা। যখন প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়ার জন্য ভারতের পররাষ্ট্র সচিব আসলেন এবং ওনার সাথে সাক্ষাতের পরে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে গত 9 মে, হ্যাঁ, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে এখানে ভারত এই প্রকল্পে অর্থায়ন করতে চায়। এখন ভারতের অর্থায়ন জিনিসটা কীরকম হতে পারে বা তার ধরন, তার ফলাফল কী হতে পারে সেটা নিয়ে আমি কিছু বলার প্রয়োজন নেই। আমাদের প্রাক্তন মন্ত্রী একজন, তিনি বলেছেন যে ভারতের প্রকল্প, ভারতের অর্থায়ন যদি হয় তাহলে এটা ভারতের ব্যুরোক্রেসির কারণে এটা দীর্ঘসূত্রতায় পড়বে এবং এটার উদ্দেশ্য সফল হবে না। চীনের সাথে যদি হয় তাহলে এটাতে প্রকল্পটি তাড়াতাড়ি হয়ে ফলাফল পাওয়া। সাবেক পরিকল্পনা মন্ত্রী বলেছেন, সাবেক পরিকল্পনা মন্ত্রী এই কথা বলেছেন। তো তিনি তো বুঝেই বলেছেন এবং যেটা আমরা অনেকেই বুঝি কিন্তু বলি নাই হয়তো, সে কথাটা উনি বলে দিয়েছেন। আসলে মনে হয় যে ভারতের ইনভলভমেন্টের কারণে এই পুরো ব্যাপারটা ঝুলে যাবে। মানে তিস্তা মহাপরিকল্পনা যেটা চীনের শুধু অর্থায়ন না, তাদের অভিজ্ঞতাও আছে এই ধরনের কাজে, তারা এটা বাস্তবায়নও করতো। সেটার যে একটা সম্ভাবনা ছিল সেটা আমার সন্দেহ, আমি এখনও বলবো না যে এটা ঝুলে গেছে, কিন্তু আমার সন্দেহ যে এটা ঝুলে যেতে পারে। কারণ বলা হয়েছে যে টেকনিক্যাল কমিটি আসবে, আলাপ আলোচনা করবে। এটা কিন্তু আইনুন নিশাতের একটা বক্তব্য এসেছে এ ব্যাপারে গতকালকের পত্রিকায় সম্ভবত। উনি এই কথা বলেছেন যে এটা তো হলো ওই সময় কাটানোর একটা ব্যবস্থা। এই যে টেকনিক্যাল কমিটি অ্যাপয়েন্ট করা মানেই হলো যে সময়ক্ষেপণ। এখন সময় তো আমাদের বিরুদ্ধে সবসময়। তো বিশেষজ্ঞদের মতামত, মন্ত্রীর মতামতের প্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে এই জিনিসটা আমাদের আশাবাদী হওয়ার সুযোগ খুব কম। জনাব ইশতিয়াক রেজা, আপনার কাছে আসার আগে বাংলাদেশ যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে, সেখানে বলছে যে তিস্তার পানি বন্টন চুক্তি দ্রুত শেষ করার বিষয়টি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। মানে এটা বাংলাদেশের তাগিদ ছিল। ওখান থেকে আমরা কি আসলে পানি বন্টন নিয়ে কোনো রকম আশা
দিল্লির কাছ থেকে পেয়েছে আদৌ? অনেক ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, আমি সাথে গিয়েছিলাম, কিন্তু আমরা তার সবগুলো মিটিংয়ে থাকি নেই। আমরা জয়েন্ট স্টেটমেন্টে ছিলাম, দু একজন প্রাক্তন কূটনীতিকের সাথে আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে ডিনারে বা লাঞ্চে। যেটা হয় যে ভারতের দিক থেকেও কিন্তু এক ধরনের সংশয় আছে, যেটা কতদূর কী করা যাবে। অভিন্ন নদীগুলোর পানির ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে, এটুকু আমরা জানি। এবং সেখানে যে মমতা ব্যানার্জির যে আপত্তির কথাটা, এটা কেন্দ্রীয় সরকারের ভিতরেও নানা ধরনের এটা নিয়ে এক ধরনের জটিলতা, অস্বস্তি আছে। তিস্তার বিষয়ে আসলে তেমনভাবে কোনো কথা সেইভাবে প্রকাশ্যে সেখানে বলা হয়নি। জয়েন্ট স্টেটমেন্টে নরেন্দ্র মোদী বলেছেন যে একটা টেকনিক্যাল টিম ভিজিট করবে বাংলাদেশে। এখন বাংলাদেশ ভারত সম্পর্ককে আমরা যেটা বলছি যে দুই প্রধানমন্ত্রী এমন উচ্চতা নিয়ে গেছেন যেটা আগে কখনো ছিল না। কিন্তু আপনি যদি খেয়াল করেন, যে বিষয়টা কাটা হয়ে দাঁড়িয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে, তার অন্যতম একটা ইস্যু হলো এই তিস্তার পানি বন্টন। এবং সেটা যে হলো না ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতায়, এবং সেটা তো বাংলাদেশের দিক থেকে কোনো ড্রব্যাক ছিল না, যেটা পুরোটাই ভারতের, আমি বলবো তারাই পারলো না। এবং কেন্দ্র এবং প্রান্ত ওদের রাজ্যের যে জটিলতা, মমতা ব্যানার্জির নির্মমতা বলেন। একটু হিন্দুস্তান টাইমস থেকে বলছি, এটা প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরপরই তারা ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রাকে কোট করেছেন, বলছেন যে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী তিস্তা সংরক্ষণ নিয়ে আলোচনা করেছেন। তিস্তা সংরক্ষণ নিয়ে, যেখানে ভালো রকমের কারিগরি ব্যবস্থাপনা দরকার। এটা সেভাবে পানি বন্টনের বিষয় না, বরং তিস্তা নদীতে পানি প্রবাহ ব্যবস্থাপনার বিষয়। মানে ওয়াটার শেয়ারিং নিয়ে কোনো আলোচনা ছিল না। ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যে খুব স্পষ্ট হলো ওয়াটার শেয়ারিং নিয়ে যে কোনো আলোচনা ছিল না। সেখানে কিন্তু আমাদের যারা গিয়েছিলেন কূটনীতিকরা, আমাদের পক্ষ থেকে, তারাও কিন্তু সেরকম কিছু নিশ্চয়তা দিয়ে বলেন নাই যে ওয়াটার শেয়ারিং নিয়ে আলোচনা হয়েছে। এখন তিস্তার পানির ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হচ্ছে। সেই ব্যবস্থাপনায় টেকনিক্যাল টিম, আমি মনে করি খুব রাইটলি বলা হচ্ছে, এটা একটা সময়ের ব্যাপার আছে। আপনি ইন্ডিয়ান ব্যুরোক্রেসির সাইট যদি দেখেন, ইন্ডিয়ান ক্রেডিট লাইন যেটা $1 বিলিয়ন, সেটা এই ইন্ডিয়ান আমলাতন্ত্রের জটিলতায় কিন্তু 5 বছরে মাত্র 22% বাস্তবায়িত হয়েছে। তাহলে আবার যদি এই তিস্তার পানি বন্টনটাও তাদের হাতে পড়ে, তাহলে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? একটা কথা খুব বড় আকারে, সেটা হলো বাংলাদেশ কি আসলেই আর তিস্তার পানি প্রত্যাশা করে, অথবা আমরা কি আসলেই ছেড়ে দেই নেই আশাটা? কারণ এই ইস্যুটা মনে হচ্ছে না আমাদের হাতে আর আছে। এটা হলো আমার দিক থেকে একটা আছে যে, এবং সেই কারণে নিজের ব্যবস্থাটা নিজেরই করতে হবে বাংলাদেশকে, সেটা চীন হোক, মাল্টি কান্ট্রি ফাইন্যান্সিং হোক। ওই পানি ব্যবস্থাপনা আসবো একটু, তার আগে আপনার কাছেই প্রশ্ন করতে চাই। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, গতকালকে আমরা পশ্চিমবঙ্গের আপত্তির কথা জেনেছি, আজকে একেবারে চিঠির কপি আমরা পেয়েছি, যেখানে ভারতের প্রধানমন্ত্রীকে চিঠিতে তিনি খুব স্পষ্ট লিখেছেন যে পশ্চিমবঙ্গের সম্মতি ছাড়া তিস্তা এবং ফারাক্কা ট্রিটির কথাও উল্লেখ করেছেন। এইগুলো বিষয়ে বাংলাদেশের সঙ্গে যেন কোনো উদ্যোগ না নেওয়া হয়। হঠাৎ এরকম, এটা কি ভারতের অভ্যন্তরীণ রাজনীতির পার্ট, নাকি এর কোনো আসলে ইম্প্যাক্ট বাংলাদেশের উপর আদৌ পড়বে? খুবই, আমি এই চিঠিটা পড়লাম, চিঠিটার শেষ লাইনগুলো তো ভয়ঙ্কর। বলে দিছে যে নো ফিজিবল টু শেয়ার তিস্তা ওয়াটার উইথ বাংলাদেশ। ডিরেক্ট এই লাইনটা বলা হচ্ছে বাংলাদেশের সাথে কোনো চুক্তি করাই ঠিক হবে না তিস্তা নিয়ে, এবং গেঞ্জেস ওয়াটার ট্রিটি নিয়েও, যেটা 30 বছর 2026-এ যেটি শেষ হয়ে যাবে। যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এরকম একটা স্ট্যান্ড থাকে, এটার বিরুদ্ধে এরকম একটা অবস্থান থাকে, তাহলে তো আমাদের জন্য খুবই উদ্বেগের জায়গা তৈরি করেছে। এবং ভারত বাংলাদেশ সম্পর্ককে আমরা যেই জায়গায় দেখতে চাই, সেটা তো আসলে নষ্ট হচ্ছে, আরও সামনের দিকে ক্ষতিকর জায়গার দিকে যাবে বলে মনে হয়। শুধু তাই না, তিস্তা না, এখন তো মনে হচ্ছে যে 30 বছরের চুক্তিটা নিয়েও, পদ্মা-গঙ্গার পানি চুক্তি, সেটা নিয়েও বড় ধরনের জটিলতা, সংকট এবং অনিশ্চয়তা তৈরি করছেন বেগম মমতা ব্যানার্জি। এবং এইটা আসলে আমরা যেটা বলি যে ভারত বাংলাদেশ সম্পর্ক নষ্ট হচ্ছে প্রতিবেশী রাজ্যের কারণে, সেটা বোধহয় আরও বড় আকার নিতে চলেছে। এটার এই চিঠির ভাষা সাংঘাতিক রকমের করা। এবং ভারতীয় রাজনীতিতে আমরা জানি, কেন্দ্র কখনো রাজ্যকে অস্বীকার করে না, অনেক ইস্যুতে তারা একসাথে থাকে। এবং মমতা ব্যানার্জি ভাষায় চিঠি লিখেছেন, এটি এক ধরনের অতি জাতীয়তাবাদী টোন আছে এই লেখার ভিতরে, বাংলাদেশের প্রতি বিদ্বেষ পর্যন্ত আছে এই চিঠির মধ্যে। সামনের বিধানসভা নির্বাচনের ভোট কাউন্টার একটা হিসাবও আছে। আমি তদুপ একটু শুনতে চাই যে এই যে আমরা শুনি ভারতের পর লোকসভা নির্বাচন, এরপর বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গের আসন ভাগাভাগি, এগুলো কারণে তিস্তা ঝরে যায়, এগুলো আসলে কতটা বাস্তব? দেখুন, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাটা এমন যে একটা না একটা নির্বাচন সামনে থাকেই।
এবং পঞ্চায়েত নির্বাচন থাকে, এরপরে মানে তিনটা পঞ্চায়েত নির্বাচন নির্বাচন বড় থাকে, অনেক ধরনের নির্বাচন থাকে। যে কোনো দেশ যেখানে আসলে সত্যিকারের নির্বাচন হয় সেখানে এরকমই সবসময় থাকে। যে কারণে এত বড় যে নির্বাচন কমিশন বসিয়ে রাখেন কেন আপনার নির্বাচন ব্যবস্থাটাকে, কারণ আসলে তাদের কন্টিনিউয়াস কিছু না কিছু করতেই হয়। তো ভারতেও তাই। এখন এটা তো হতে পারে না যে তাদের নির্বাচন কখন হবে না হবে সেটার উপরে দ্বিপাক্ষিক সম্পর্ক বা সম্পর্কে একটা জটিল বিষয় যেটা এক পক্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা তার বলি হবে। এখন পার্শ্ববর্তী রাজ্যে কী হচ্ছে না হচ্ছে সেটা ভারতের কেন্দ্রীয় সরকারের বিষয়, আমাদের বিষয় না। আমাদের সেটা বিবেচনা করার কোনো সুযোগ নেই, কারণ আমাদের একটা আন্তর্জাতিক নদীতে প্রশ্ন হচ্ছে যে আমাদের অধিকার আছে কিনা। আমাদের অধিকার আছে, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে লোয়ার রাইপেরিয়ানেরও অধিকার আছে উপরের থেকে যে পানি আছে সেই পানির উপরে। এখন তাদের পুরো প্রয়োজন মিটিয়ে বাকিটুকু আমাদেরকে ছাড়বেন, এটা তো কোনো নীতি হতে পারে না। কারণ যখন ভাগাভাগির প্রশ্ন আসবে তখন আমাদের প্রয়োজনও তো দেখতে হবে। মমতা ব্যানার্জি চিঠি বলছে তাদের পুরো প্রয়োজন মেটেই না, ফলে আমাদের প্রাপ্য আসলে শূন্য। না, আমি তিস্তার কাছে যাচ্ছি না। তিস্তা এই যে ডেড কেস ধরে নিচ্ছি আমরা, তিস্তাতে আপনি কোনো পানি পাবেন না। আপনাকে যদি আংশিক সমাধান করতে হয় তাহলে কিছু পানি স্টোরেজ করে, সেটাও পুরো সমাধান না, বাট আংশিক সমাধান সেটা করতে হবে। সেটাতেও ভারত বাগড়া দিচ্ছে, সোজা কথা। এখন যদি আমরা বলি গঙ্গার পানি আসলে সমস্যাটা কতটুকু, যখন ধরুন ৭৫,০০০ কিউসেকের নিচে যখন পানি থাকে ওই সময়টাই তো ভাগাভাগির ব্যাপার স্যাপার আছে। কারণ আমাদের চুক্তি অনুযায়ী ৭৫,০০০ কিউসেক পানি থাকলে ৪০,০০০ তারা পাবে, ৩৫ আমরা পাবো, আর এর বেশি হলে তারা ৪০ পাবে, বাকিটা পুরোটা আমরা পাবো, ইত্যাদি ইত্যাদি। এখন সমস্যাটা হয় যে পানি তো এক সময়ে যেমন অ্যাসেট, আরেক সময় কিন্তু লায়াবিলিটি। বিপদ লায়াবিলিটি যখন, তখন কিন্তু পুরো পানিটা আমাদের উপরে আসতেছে, তখন কিন্তু তারা আটকে রাখছে না, কোনো পানি আটকে রাখতে পারবেও না, আমি জানি সেটা। তাহলে পানি যখন ক্ষতিকর একটা জিনিস তখন কিন্তু পুরোটা সেটার ধাক্কাটা আমাদেরকে সামাল দিতে হচ্ছে। অথচ যখন পানি অ্যাসেট তখন কিন্তু আমরা সেটা ন্যায্য হিস্সা পাচ্ছি না। মমতা ব্যানার্জি যেটা বলেছেন, তাদের নদীটা একটা ছোট্ট শাখা নদী। ভাগীরথী হুগলি হচ্ছে গঙ্গা পদ্মা, যেটা সেটা একটা ছোট্ট শাখা নদী, আর মূল গঙ্গা পদ্মা শুকিয়ে যায় ভাগীরথীতে ৪০,০০০ কিউসেক পানি দেওয়ার জন্য। এটা যদি আপনি ইকুইটির প্রশ্ন আসে তাহলে এটা কোনো অবস্থাতেই জাস্টিফাই করা সম্ভব না। আর দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আপনি যে চুক্তি আমাদের ছিল ৩০ বছরের, সেখানে কিন্তু কথা ছিল যে, সেখানে স্বীকৃতি ছিল যে আসলে পানি যা আছে সেটা অ্যাডিকুয়েট না। কারণ এই পানি তো পুরোটা বাংলাদেশে আসতো, মানে ৭০,০০০ কিউসেক পানি থাকলে ৭০,০০০ কিউসেকই আমরা পেতাম, কারণ ওখানে কোনো পানি যেত না, মুখ বন্ধ হয়ে গিয়েছিল। কাজেই অ্যাডিকুয়েট পানি নাই, এটা স্বীকৃত এবং সত্য। তাহলে সেখানে কথা ছিল, ক্লজ ছিল যে আপস্ট্রিমে স্টোরেজ করে ফরাক্কায় পানি প্রবাহ বৃদ্ধি করা হবে, বৃদ্ধি করার ব্যবস্থা নেওয়া হবে। ২৮ বছরে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যদি নেওয়া হয়েও থাকে সেটার ফলাফল এই পর্যন্ত পৌঁছেনি। অথচ কথা ছিল কিন্তু এটা করার, সেটা করা হয়নি। প্রশ্ন হচ্ছে ভবিষ্যৎ কি? এখন তিস্তার পানি তো আপনি বলছেন আশা ছেড়ে দিয়েছেন, তিস্তা পানি পদ্মাটার ভবিষ্যৎ কি এটা শুনতে চাই। একটা ছোট্ট বিরতি নিয়ে শুনতে চাই, প্রশ্নটা রেখে যাচ্ছে। নিটল টাটা নিউজ আর এক্সট্রা দেখছেন, সহযোগিতায় ক্যাম্বেন স্কুল কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। একটা বিরতি নিয়ে ফিরছি, আসলে সঙ্গে থাকবেন। নিটল টাটা নিউজ আর এক্সট্রা সহযোগিতায় ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। তিস্তার ভাগ্য এই শিরোনামে আলোচনা। আসলে এখন অভিন্ন নদীর ভাগ্য, গঙ্গার ভাগ্য সব নিয়ে কথা বলতে হবে। সো দেশ থেকে যা আপনার কাছ থেকে শুরু করতে চাই, যে জায়গায় থেমেছিলাম, তাহলে কি ভারতের সাথে আমাদের যে পানি ব্যবস্থাপনা, এটা অনেক দীর্ঘমেয়াদে ঝুলে যাচ্ছে? দেখেন, চুক্তি থেকে সরে এসে মহাপরিকল্পনার কথার মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটার মধ্যে আসলে আর কিছু পাওয়ার আশা করা যাচ্ছে না। আপনার কাজ হলো চুক্তিটা বাস্তবায়ন করা, সেটা করতে পারছে না। এখন বলছে ব্যবস্থাপনা, মহাপরিকল্পনা, কারিগরি টিম। তার অর্থ হলো এটা কিন্তু ১৭ সালেও প্রধানমন্ত্রী ভিজিটে বলা হয়েছিল যে বেসিন ম্যানেজমেন্ট, এবং এগুলো সবই হলো সময় ক্ষেপণের রাস্তা, এবং এগুলো চুক্তির দিক থেকে নজরটা সরিয়ে ফেলার একটা লাইন আমি শুধু এখানে অ্যাড করে দিই। আইন ১৯
তো ভেরি রেসপেক্টেড একজন পানি বিশেষজ্ঞ, উনি কিন্তু এই কথাটা বলেছেন যে যদি ম্যানেজমেন্টের জন্য এই টেকনিক্যাল টিম কাজ করতে হয় তার আগে একটা সাময়িক ওয়াটার শেয়ারিং Treaty লাগবে। চুক্তি করে নিতে হবে। প্লিজ গো হেড। চিন্তা করেন, আমি তো আর এত পানি বিশেষজ্ঞ, শুধু আমি এইটুকু বুঝি যে কোনো চুক্তি মানে এটা একটা লিগ্যাল বাইন্ডিং, তো চুক্তিটা বাস্তবায়ন করা, সেটা করতে না পারে পরিকল্পনার কথাটার অর্থ হলো যে আসলে কোনো অগ্রগতি নেই এবং আমরা ক্রমশই পিছিয়ে যাচ্ছি বিষয়টা থেকে। মমতা ব্যানার্জির চিঠি বলেন বা ভারতের দিক থেকে যে আচরণ বলেন, আন্তর্জাতিক না, আমার প্রশ্নটা হচ্ছে মমতা ব্যানার্জির যে চিঠি বা মমতা ব্যানার্জির যে অবস্থান 17 সালেও প্রায় একই অবস্থান ছিল, তখন একটু নরম ছিলেন, তো এবার আরো করা। এটা কি মানে এই জিনিসটাকে ঝুলায় দেওয়ার জন্য একটা প্রক্রিয়া? আমার মাঝে মাঝে সন্দেহ হয়, আমি জানি না এটা কি ভারতীয় রাজনীতির একটা কেমিস্ট্রি কিনা, যে কেন্দ্র একটা বলবে রাজ্যকে দিয়ে আরেকটা বলাবে, এবং এটা কি আন্ডারস্ট্যান্ডিং কিনা, এটা মাঝে মধ্যে আমার আসলে সন্দেহের উদ্রেক করে, যদিও আমি বিষয়টা সম্পর্কে নিশ্চিত নই। কিন্তু আন্তর্জাতিক অভিন্ন নদীর পানি যেভাবে তারা প্রত্যাহার করছে এবং যেই গোয়ারতুমিটা করছে, অন্তত মমতা ব্যানার্জি এবারের চিঠির যে ভাষা, এটি আসলে আন্তর্জাতিক রীতিনীতির সাংঘাতিক পরিপন্থী। এবং আপনি তো এককভাবে এই কাজটা করতে পারেন না, পানি তো আমার অংশীদার, আমি তো অংশীদার পানির, এবং বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জীববৈচিত্র্য, আমাদের সমস্ত কিছুকে একেবারে মরুভূমিতে পরিণত করে পানি এককভাবে শুধু নিজের স্বার্থের দিকে তাকিয়ে তুলে নেওয়া এবং চুক্তি করতে দিব না বলে হুমকি দেওয়ার মতন চিঠি দেওয়া, এগুলো আমার ধারণা শুধু মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব। মমতার অপর নাম নির্মমতা, বোধহয় সেটাই। যেমন তৌহিদ হোসেন, যদিও আপনি বলবেন যে আপনি আন্তর্জাতিক আইনের এক্সপার্ট না বা এই বিষয়ে একেবারে এক্সপার্ট না, কিন্তু আপনার দীর্ঘ কর্মসূত্রে একটু প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা একটা সময় শুনেছিলাম ভারতের কেন্দ্রীয় সরকার চাইলে রাজ্য সরকারকে অফ রেখেই চুক্তি করে ফেলতে পারে, এবং এই আলোচনাও এক সময় হয়েছে। সেই আলোচনাগুলো এখন একেবারে শুনি না, এক। দুই হচ্ছে এটার আন্তর্জাতিক ফয়সালা যদি ভারতের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার নিজেদের মধ্যে সমঝোতা না আসে, বাংলাদেশ এবং ভারত মিলে কোনো আন্তর্জাতিক ব্যবস্থাপনার দিকে যেতে পারে কিনা, কোনো বিচার সালিসি পদ্ধতি আছে কিনা? দেখুন, একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে বিচার সবসময় শক্তিমানের পক্ষে যায়। আপনাকে ভারতের সাথে নেগোশিয়েট করতে হবে, এটা নিয়ে চেঁচামেচি করে কোনো লাভ হবে না। মানে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে আপনি আলটিমেটলি কী হয়, সমর্থন লাগবে সেটা ইমপ্লিমেন্ট করতে গেলে, সেই সমর্থন আপনি পাবেন না। মৌখিক সমর্থন আসবে, কিন্তু সবাই বলবে যে জিয়াউর রহমান সাহেব এটা তো ইভেনে নিয়ে গেছিলেন, ফারাক্কা ইস্যু, সেখানে কি বলেছিল, রেজলিউশনে বলেছিল যে তারা এটাতে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা চান যে ভারত এবং বাংলাদেশ আলোচনার মাধ্যমে সমস্যার তাড়াতাড়ি সমাধান করে ফেলে। অর্থাৎ আসলে তাদের কিছু করার সুযোগ নেই, আমাদেরকে সমস্যাটা ভারতের সাথে মিলেই সমাধান করতে হবে। এবং চুক্তিতে কোথাও পশ্চিমবঙ্গের কথা কিন্তু উল্লেখ করা নেই। না, কিন্তু ভারতের যে আইনি প্রক্রিয়া তাতে পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে, আমি এই ব্যাপারে যেটা আমি আপনাকে বলেছি, আমি বিশেষজ্ঞ নই, কিন্তু কনকারেন্ট সাবজেক্ট এটা। ওটার একটা হলো যে সেন্ট্রাল সাবজেক্ট, প্রভিন্সিয়াল সাবজেক্ট আর কনকারেন্ট সাবজেক্ট। সেক্ষেত্রে কেন্দ্র কোনো চুক্তি করতে পারবে না আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে, এরকম কোনো কথা নেই। যদি যখন এটা দুই স্টেটের মাঝে একটা নদী বা তাদের ভাগাভাগির প্রশ্ন, তখন অবশ্যই রাজ্যের যেটা মতামত লাগবে। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশের যে প্রাপ্য সেটুকু দিতে তাদের অভ্যন্তরীণ সমস্যা হতে পারে, কিন্তু আইনগত কোনো বাধা আছে বলে তো আমি মনে করি না, তারা অবশ্যই চাইলে করতে পারে। প্রশ্নটা হচ্ছে যে এখন তাহলে বাংলাদেশের করণীয় কি? বাংলাদেশের করণীয় হচ্ছে যে এটা এই বিষয়টাকে কন্টিনিউয়াস, এখন থেকে সময় একেবারেই কমে গেছে, আরও আগে থেকে শুরু করা উচিত ছিল। আসলে উচিত ছিল আমাদের আরও 15-20 বছর আগে থেকেই পানি প্রবাহ বৃদ্ধির জন্য ব্যবস্থা যে নেওয়া হয়নি, এটা অবিরাম বলতে থাকে। আমরা আমার দেশের অভ্যন্তরণে নো, ভারতের অভ্যন্তরণে হতে হবে। আপস্ট্রিম, আচ্ছা আপস্ট্রিম তো আমরা নাই, কিন্তু উজানে রিজার্ভয়ার সৃষ্টি করে পানি প্রবাহ শুকনো সময় বৃদ্ধির কথা আছে, সেটা যে করা হয়নি এটা নিয়ে কিন্তু আমরা কোনো কথা বলিনি। কাজে এটা আমাদের আগে থেকে গঙ্গা পদ্মার পানি বন্টন চুক্তি, হ্যাঁ, গঙ্গার পানি বৃদ্ধির জন্য এটা আমাদের বলা উচিত ছিল। এবং আমি মনে করি যে এখন যদিও দেরি হয়ে গেছে, এখন আমরা আবার এটা এই প্রসঙ্গে বলা দরকার যে আমরা চুক্তিটা অ্যাজ ইট ইজ রিনিউ করি, অ্যাজ ইট ইজ। এর চেয়ে বেটার কিছু তো আপনি কোনো অবস্থাতেই পাবেন না। এটা নট গুড ফর আস, নট গুড এনাফ ফর আস, এটা আমি স্বীকার করি, কিন্তু আবার বেস্ট ফর আস, এটা তো মন্দের ভালো, এর চেয়ে ভালো তো আপনি পাবেন না। কাজেই আমাদের স্ট্যান্স হওয়া উচিত যে
এটা আবার রিনিউ করা এবং পারলে রিনিউয়াল ফর পারপিচুইটি, যেমন সিন্ধু নদে আছে, সিন্ধু সিস্টেমে কিন্তু ইন পারপিচুইটি আছে তাদের চুক্তি পাকিস্তানের সাথে, শত্রু দেশ। সুদান এবং ইজিপ্টের মধ্যে আছে চিরস্থায়ী চুক্তি, এরকম একটা চিরস্থায়ী চুক্তি। হ্যাঁ, ওই নীল নদ নিয়ে। এটা আমাদের পয়েন্ট হওয়া উচিত খুব সহজ। এক, যে ওনার চিঠিতে কিন্তু সুন্দরবনে পানি পাচ্ছে না এই কথাও বলছেন উনি। আমাদের সুন্দরবনের অর্ধেকের বেশি তো আমাদের, সেখানে তো পানি পাচ্ছে না, অ্যাডিকুয়েট পাচ্ছে না বলছে, আমাদের এখানে তো পাচ্ছে না। কাজেই ওনার যে যুক্তিগুলি উনি তুলেছেন, ওনার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলতে চাই যে এগুলি আসলে একেবারেই তার একটা পলিটিক্যাল বহিঃপ্রকাশ, একটা ক্ষোভের, কিন্তু আসলে সাবস্ট্যান্টিভ ওইতে আপনি যদি জানেন একটা আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে এটা তার কথা খাটে না, অবশ্যই খাটে না। আমাদের উচিত শুধু দুটি পয়েন্টের উপর এখন ইনসিস্ট করা, যে এটা রিনিউ করা অ্যাজ ইট ইজ, সেটা 10 বছর হোক, 20 বছর হোক, 50 বছর হোক বা পারপিচুইটি হোক, আর অবিলম্বে যে আপস্ট্রিমে যে আমাদের কথা ছিল যে আমরা সংরক্ষণ করে সেটা সরবরাহ বাড়ানোর চেষ্টা করব, সেটা নিয়ে অবিলম্বে কিছু কাজ করা। খুবই গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট এটা নিশ্চয়ই। এটা গেল গঙ্গা পদ্মা। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে শুনতে চাই, আরেকটা বিরোধী নিয়ে আসবো। দর্শক নিউজ আর এক্সট্রা দেখছেন, সহযোগিতা ক্যাম্পেইন স্কোয়ান কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। তিস্তা মহাপরিকল্পনা আদৌ সেটা হবে কিনা সেটা বোঝার চেষ্টা করবো এই বিরতির পর। টাটা নিউজ আর এক্সট্রা দেখছেন, সহযোগিতা ক্যাম্পেইন স্কোয়ান কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। তিস্তার ভাগ্য, আমরা গঙ্গা নিয়ে কথা বলেছি, এবার তিস্তা মহাপরিকল্পনা এটা কি আদৌ সামনে আগাবে সৌদি থেকে? আমার মনে হয় আসা যাওয়া হবে, টেকনিক্যাল টিমের আসা যাওয়া হবে, আমরা অনেক কিছু দৃশ্যমান দেখতে পাবো, কিন্তু আলটিমেটলি এটা কোনো প্রজেক্টটা কোনো ধরনের বড় শেপ নিবে কিনা আমি শিওর না। আগের প্রশ্নে তৌহিদ ভাইকে আপনি যে কিছু প্রশ্ন করেন, সেখানে আমার কাছে মনে হচ্ছে কেন্দ্রীয় সরকার কি করতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু নরেন্দ্র মোদীর এবারে যে অবস্থা, তার যে পরনির্ভরতা এবং যে দুর্বল সরকার, ফলে নরেন্দ্র মোদী রাজ্যকে অতিক্রম করে আসলে তেমন কিছু করতে চাইবে না। ফলে সে যেটা করতে চাইবে, যেটা ভাষণের মধ্যেও তিনি কিন্তু কিছুটা বলেছেন আমাদের সামনে, যে বাংলাদেশ হলো তার সবচাইতে বড় বন্ধু প্রতিবেশীদের মধ্যে, এবং এরকম বন্ধু আর নাই দক্ষিণ এশিয়াতে। এই কথা বলে সে কিন্তু আশপাশ দিয়ে ঘোরাঘুরি করেছে, যেমন ওশেনোগ্রাফি, তারপরে ব্লু ইকোনমি, তারপরে হলো কি গ্রিন ইকোনমি, এইসব নিয়ে কিন্তু অনেক সবুজ অংশীদারিত্ব, হ্যাঁ, স্যাটেলাইট, এইসব জায়গা দিয়ে ঘোরাঘুরি করছে। নরেন্দ্র মোদী জানেন সময়টা কিভাবে ব্যয় করতে হবে, এবং এবারের সফরটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি সৌজন্য সফর। আসলে হয়তো অনেক আলোচনা রয়ে গেছে, এক সফরে তো সব শেষ হয়ে যায় না, মানে দুই সরকারই আগামী 4 বছর আছে বলে আছে, এবং দুইটাই নতুন সরকার ধারণা আছে নির্বাচনের ভিতর দিয়ে। বরং আমাদের সরকার অনেক বেশি শক্তিশালী, একক আধিপত্য, সংসদে নরেন্দ্র মোদী অনেক দুর্বল সরকার নিয়ে সরকার গঠন করেছেন, কিন্তু সেই জায়গা থেকে তিস্তার এই মহাপরিকল্পনা আমার কাছে মহা অনিশ্চয়তা বলেই মনে হচ্ছে। তৌহিদ হোসেন, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা তো আসলে ভারতের মহাপরিকল্পনা, এটা বাংলাদেশের মহাপরিকল্পনা, ফলে বাংলাদেশ অন্য কোথাও থেকে ফান্ডিং চাবে, চীনের কাছ থেকে চাওয়ার কথা তো প্রকাশ্যে এসেছে। এখন প্রধানমন্ত্রী চীন সফর, মাইল ফলক বলা হচ্ছে এটাকে চীনের পক্ষ থেকে। সেখানে কি তিস্তা মহাপরিকল্পনা একটা গতি পাবে, নাকি ভারতের এই যে কারিগরি টিম আসার কথা এটার কারণে ওটাও ঝুলে যাবে? আমি তো আমার প্রথম বক্তব্যে বলেছি এটা ঝুলে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। এখানে একটি প্রসঙ্গ আছে, সেটা হলো যে কোনো আপনার যখন সামিট মিটিং হয়, শীর্ষ বৈঠকে কিন্তু ডেলিগেশন লেভেলে যে মিটিংটা অফিসিয়ালি হয়, সেটা কিন্তু অনেকগুলো সেটেলড ইস্যু নিয়েই হয়, যেটাতে মোটামুটি দুই পক্ষের এক ধরনের ঐক্যমত আছে। আরেকটু যেটা বড় শক্ত সিদ্ধান্তের প্রশ্ন থাকে, সেগুলি কিন্তু 1-to-1 মিটিংয়ে যেটা কীভাবে এগোবেন দুই নেতা বসে ঠিক করেন। অ্যান্ড 1-to-1 মিটিংয়ে কী হয়েছিল আমরা তো জানি না, তাই না? অনুমান করতে পারি, মানে আমি এটুকু অনুমান করতে পারি যে সেখানে চীন নিয়ে ভারতের যে শঙ্কা বা যে উদ্বেগ, সেটা উচ্চারিত হয়েছে বলেই আমার বিশ্বাস। আমি কিন্তু নিশ্চয়তা দিতে পারবো না, কিন্তু আমার বিশ্বাস এই বিষয়টা উচ্চারিত হয়েছে সেখানে,
সেই 1-to-1 মিটিংয়ে। এবং ভারতের এ নিয়ে অবস্থান যেটা, সেটা অনেকাংশে নির্ধারণ করবে যে আসলে এই যে আর 3 সপ্তাহ পরে চীনে যে সফর হবে সেখানে সেই বিষয়গুলো যেগুলো এখানে উচ্চারিত হয়েছে সেটাতে আমরা কতটুকু এগোতে পারবো। কারণ আমি মনে করি না যে ভারতকে অসন্তুষ্ট করে বাংলাদেশের বর্তমান সরকার, কোনো সরকারই হয়তো না, কিন্তু বর্তমান সরকার ভারতকে অসন্তুষ্ট করে চীনের সাথে এমনভাবে এগোবেন না যাতে করে চীনের ফুটপ্রিন্ট এখানে বাড়ে। এদিকে এগুলো তো চীনের ফুটপ্রিন্ট বাড়বে, এটা তো অবধারিত দেখাই যাচ্ছে। কাজেই এটা একটা খুবই, যতই বলা হোক না কেন মাইল ফলক ইত্যাদি ইত্যাদি, এগুলি ধরুন বলা হয় যে কোনো সফরের ক্ষেত্রেই। পাল্টা ট্রাম আছে, ভারত সোনালী অধ্যায় বলে, সোনালী অধ্যায় বছর পর বছর চলছে, কিন্তু সোনালী অধ্যায় দেখুন ভারত যেটা বলে সেটা কিন্তু ঠিকই আছে। ভারতের পক্ষ থেকে কিন্তু সোনালী অধ্যায় না এটা তো আপনি বলতে পারেন না, কারণ তাদের যেগুলি কনসার্ন ছিল প্রায় সবগুলো আমরা মিট করেছি। এবং আরও এই যে এবার রেলওয়ে নিয়ে চুক্তি হলো, তাদের যে যাতায়াতের প্রসঙ্গ থাকবে নর্থ ওয়েস্টের সাথে, সেটা আরও ভালো হবে যদি এই সবগুলি বাস্তবায়িত হয়। কাজেই তাদের দিক থেকে এক হিসাবে তারা যখন বলে যে সোনালী অধ্যায় চলতেছে, এটা ঠিকই আছে। আমাদের ক্ষেত্রে দুই সরকারের মধ্যে সম্পর্ক খুবই ভালো, কিন্তু আমাদের যে ইস্যুসগুলি ছিল সেগুলি কিন্তু এগোয়নি। এটা আমরা তো, কেউ একজন বলুক যে অমুক ইস্যুটা আমরা অনেক এগোতে পেরেছি, চীনারা যে মাইল ফলক বলছে, যেমন আমরা এর আগে 24 বিলিয়ন ঋণ সহায়তার কথা শুনেছিলাম শি জিনপিং এর ঢাকা সফরের সময়। তখন কিন্তু 24 বিলিয়নের কথা বলা হলেও আমরা এখন পর্যন্ত 6 বিলিয়ন পর্যন্ত হয়তো ছিল কাগজ কলমে বা প্র্যাকটিক্যালি দেখছে। মাইল ফলক বলা হচ্ছে, তার মানে তো বিশাল একটা কিছু পরিকল্পনা ইস্যু হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, তিস্তা মহাপরিকল্পনা যেহেতু প্রধানমন্ত্রীও বারবার বলছেন নির্বাচনী জনসভা, সংসদে দাঁড়িয়ে, আমরা কি আলাপচারিতায় আমাকে একজন অর্থনীতিবিদ যিনি আন্তর্জাতিক সংস্থাতেও কাজ করেছেন, রিটায়ার করেছেন, উনি বলছিলেন যে আসলে চীন যদি $5 বিলিয়ন দেয়ও ইউয়ান আর ডলার কিন্তু আমাদের কাছে একই কথা, কারণ আমাদের তো চীনের কাছেই প্রচুর বাণিজ্য ঘাটতি থাকে। ওটা আমরা যদি ইউয়ানে মিট করতে পারি, অ্যাজ গুড অ্যাজ ডলার, আমরা ডলার দিয়ে সেই জিনিস কিনি। উনি বলছেন যেটা যদি দেয়ও তাতে সমস্যা, বাংলাদেশের এখন যা সমস্যা অর্থনীতির ক্ষেত্রে সেটা সমাধান হবে না। বাংলাদেশের দরকার ওনার মতে $25 বিলিয়ন ওভার দি নেক্সট 4 to 5 ইয়ার্স, 4 থেকে 5 বছরের মধ্যে $25 বিলিয়ন ইনজেকশন দরকার, এবং সেটা একমাত্র চীনই পারে। কিন্তু সেটা আমার মনে হয় না যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারত কেউই সেটাতে খুব খুশি হবে, এটা আমার মনে হয় না। চীনের এতখানি এগিয়ে যাওয়া এখানে, তাহলে মাইল ফলকটাকে মাইল ফলক হিসেবে দেখার সুযোগ কম বলছেন। দেখুন, আমি আমার অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি যে আজকে যে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী বলেছেন সেটা না, এর আগে চীনা রাষ্ট্রদূত এটাকে মাইল ফলক, রাষ্ট্রদূত অনেক আগে নির্বাচনের আগে থেকে বলে আসতেছিলেন। শুনুন, আসলে কোনো একটি সফর মাইল ফলক কিনা সেটা কিন্তু বিচার করা যায় অন্তত 10 থেকে 15 বছর পরে এটা মাইল ফলক ছিল কিনা। আপনি আজকে একটা সফরে গেলেন, কিছু কাগজ সই করলেন, এটা মাইল ফলক হয়ে গেল, এটা কোনোদিনই হয় না। আমরা 2016 সালের যে শি জিনপিং এর সফর, সেটা কিন্তু একটা বড় সফর, সেটা একটা বড় ইম্প্যাক্ট আমরা দেখেছি। কিন্তু এখানে আমার কথা আছে, এটা কতটুকু মাইল ফলক ছিল সেটা অ্যাসেস করার সুযোগ আজকে, তখন না। অর্থাৎ এই সফরটা মাইল ফলক হবে কিনা সেটাও আপনি 10 বছর পরে অ্যাসেস করতে পারবেন। মাইল ফলক বলা হয়, কিন্তু সত্যিকার অর্থে অ্যাক্টিভিটিতে বড় কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা আপনি 10 বছর পরে। আসলে আমি খুঁজছিলাম এই মাইল ফলকের মধ্যে তিস্তার ভাগ্য কোনো গতি পায় কিনা। শুনবো, গতি পাবেই যেমন কোনো কথা নেই, তবে দেখা যাক কি হয়, কিন্তু পেতেও পারে। আচ্ছা, আমরা আরো একটু শুনবো, তবে শেষবারের মতো একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, শেষবারের মতো একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, আশা করি সঙ্গে থাকবেন। নিটল টাটা নিউজ আর এক্সট্রা দেখছেন, সহযোগিতা ক্যাম্বেন স্কুল কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল, তিস্তার ভাগ্য। আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, ভারত বাংলাদেশের সোনালী অধ্যায় সম্পর্কের এবং প্রধানমন্ত্রী আসন্ন চীন সফরকে সম্পর্কের মাইল ফলক বলা হচ্ছে চীনের পক্ষ থেকে, এবং আলোচনায় আছে তিস্তা মহাপরিকল্পনা। সদিস্তা যে একবারে সমাপনী কথা শুনবো, আমরা কি 8 থেকে 11 জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রী যাবেন চীন সফরে। এই সময় তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো এমওইউ, কোনো সমঝোতা, কোনো আনুষ্ঠানিক কিছু আশা করতে পারি নাকি এটা প্রত্যাশা? আমার মনে হয় কোনো কিছু ডকুমেন্টেড হবে না আপাতত।
সময় নেবে বাংলাদেশ, এবং যেহেতু তিস্তা ইস্যুটা বাংলাদেশের জন্য একটা উদ্বেগের ইস্যু এবং ভারতের অনমনীয় এবং অসংবেদনশীল আচরণটা এখানে পারসিস্টেন্ট, সো বাংলাদেশ মহাপরিকল্পনার কথাও যেহেতু আলোচনায় আছে, বাংলাদেশ এত কিছুটা সময় নেবে এবং সময় নিয়ে আসলে আমার বিশ্বাস যে বাংলাদেশ মাল্টি সোর্সড একটা চিন্তাভাবনা করবে, শুধু চীন না, শুধু ভারত না, কোনো মাল্টিলেটারাল অর্গানাইজেশন তাদের কাছ থেকে লোন নেওয়া হলো, এবং এটা কিন্তু বাংলাদেশের জন্য করতেই হবে। আমার যেটা মনে হয়, আমার যেটা দাবি, তিস্তার ইস্যুটা এত বেশি সংবেদনশীল হয়ে দাঁড়িয়েছে দু দেশের সম্পর্কে, এবং বাংলাদেশের মনে এমন একটা, মানুষের মনে এমন একটা রেখাপাত করেছে, এর একটা পাবলিক ডিবেট হওয়া উচিত, তিস্তার তথ্য প্রকাশ করা উচিত এবং এটিকে বিতর্কে নিয়ে আসা দরকার বাংলাদেশের পক্ষ থেকেই, এবং এটা ভারতেও বিতর্ক হওয়া দরকার। দুই দেশের রিসোর্স পার্সনরা কথা বলুক, যারা এই বিষয় নিয়ে জানে তারা কথা বলুক, এর একটা ওপেন ডিবেট হওয়া দরকার বলে আমি মনে করি, কারণ বিষয়টা খুবই তিক্ততার পর্যায়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির সর্বশেষ চিঠি আরও বেশি তিক্ততা তৈরি করবে এবং এই বিষয়টা এমন একটা জায়গায় নিয়ে যাবে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে মানুষের মনে খুবই নেতিবাচক প্রভাব একটা তৈরি করার জায়গা তৈরি করছে। ওপেন ডিবেটটা আসলে কোন লেভেলে হওয়া উচিত, মানে এটা কে অ্যারেঞ্জ করবে? নাগরিক পর্যায়ে এটা ইকোনমিস্টরা কথা বলুক, পানি বিশেষজ্ঞরা কথা বলুক, কূটনীতিকরা কথা বলুক, সাবেক কূটনীতিকরা এই বিষয়ে কথা বলুক, তাদের সামনে তথ্য উপস্থাপন করা হোক, খুবই স্বচ্ছতার সাথে করা হোক। বাংলাদেশ সরকারই করতে পারে যে দেখো এই হলো আমাদের অবস্থান, ভারত সরকারও করতে পারে, যেহেতু আমরা বলি দুই দেশ খুব উচ্চতায় অবস্থান করছে, সুতরাং উচ্চতার জায়গায় স্বচ্ছতা আশা করতে পারি আমরা। তৈরি স্যার, আমরা ওই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দেখি যে র্যাবের স্যাংশন ওঠানোর জন্য লবিস্ট নিয়োগ, তিস্তার এই ইস্যুটা নিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি বা ভারতের সরকারকে প্রভাবিত করার এরকম কোনো সুযোগ প্রয়োজন আছে কিনা? প্রয়োজন হয়তো আছে, কিন্তু আমার মনে হয় না কোনো সুযোগ আছে, কারণ ভারতের সিস্টেম আর মার্কিন যুক্তরাষ্ট্রের সিস্টেম কিন্তু একটা। মার্কিন যুক্তরাষ্ট্র পুরো ডিসিশন মেকিং প্রসেসটা চলে লবিং এর। পাবলিক ডিবেট বললেন, এর জন্য তো আমরা পাবলিক ডিবেট, উনি যেটা বলেছেন কথা খুব কারেক্ট, কিন্তু আমি খুব এই পাবলিক ডিবেট খুব একটা উপকার করবে এরকম আমি মনে করি না, কারণ আমি দেখেছি যে আমাদের দেশের বিশেষজ্ঞ ভারতীয় বিশেষজ্ঞের কে কোট করে প্রায় ভারতের অবস্থান যেটা সেটাকে সমর্থন করে যাচ্ছে। এটা কি আমাদের অভাব? আমাদের দেশের একজন বিশেষজ্ঞ না, এটা কি আমাদের গবেষণার অভাব? না, গবেষণার অভাব না, লয়্যালটির অভাব বলে আমি মনে করি। এবং আপনি যদি একটা এ ধরনের ডিবেট করেন, দেখা যাবে যে এরকম এক দুজন ব্যক্তি সরাসরি ভারতের অবস্থানটাকে সমর্থন করবে। আপনি যদি তথ্যপত্র দিয়ে যুক্তি দিতে চান তাহলে যে কোনো দিকে যেতে পারেন, ডিবেটে তো আপনার একদিকে যেতে হবে এমন কথা নেই, অনেক পরে নির্ধারিত হয় যে কে জিতেছে, কিন্তু ডিবেট আপনি দুই দিকে যেতে পারেন। এবং মুশকিল হবে যেটা সেটা হলো যে আমাদের একজন যখন এই ধরনের কথা বলবেন একটা পাবলিক ডিবেটে, সেটাকে ভারত হাইলাইট করবে এরপরে এবং সেটা আমাদের বিরুদ্ধে যাবে। কাজে এটা করে তেমন কোনো ফায়দা হবে বলে মনে হয় না। ওয়ে আউট কি, মানে ভারতকে তিস্তা, আমরা গঙ্গা নিয়ে কথা শেষ করেছি, তিস্তায় ভারতকে সম্মত করা, অন্তত পানিটা দেওয়া, আপনি বলছেন যে একটা সাময়িক চুক্তি হলেও করার কথা, আনুনিশাদ স্যারকে কোট করে বলেছেন, এটুকু যদি ভারতকে আমরা করতে বলি, সেটা করতে তো ভারতকে এক প্রকার রাজি করাতে হবে। আমরা তো গত 10 বছরে তো রাজি করাতে পারিনি। 10 বছর আগে তো সাময়িক চুক্তি একটা রেডি ছিল সই করার জন্য, মানে যেটা সই হবে বলে আমরা নিশ্চিত ছিলাম। হ্যাঁ, 10 বছরে রাজি করাতে পারিনি। তা পরবর্তী প্রথম দিকের 2-3 বছর পর্যন্ত কিন্তু আশাবাদ দুই পক্ষ থেকে ব্যক্ত করা হচ্ছিল যে হয়ে যাবে, এই কদিন পরে হবে, এই আগামী বছর হবে, ইত্যাদি ইত্যাদি, পরে সফরে হবে, কিছুই হয়নি। তারপরে একসময় আমরা চুপ করে গেছি। বর্তমানে কোনো পজিটিভ পরিবেশ সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি না, যেখানে আমরা আশা করতে পারি যে এই যে একটা প্রতিবন্ধকতা রয়ে গেছে গত 10 বছরের, সেটা সরবে। কাজে আমি এ ব্যাপারে আশাবাদী নই। না, এটা তো আপনি প্রথমে শুরু থেকেই বলেছেন আশাবাদী নয়, কিন্তু একটা ওয়ে আউট তো লাগবে। ওয়ে আউট সরকারের বলেন, প্রশাসনের বলেন, ওয়ে আউট হচ্ছে যে ভারতীয় রাজনীতিবিদরা তাদেরকে একটু দূরে তাকাতে হবে। দূরে তাকাতে হবে এই জন্য যে আজকে তারা বাংলাদেশ সরকারের সাথে তাদের সরকারের একটা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক একটা বজায় আছে, কিন্তু তাদেরকে কগনিজেন্সে নিতে হবে যে মানুষের মাঝে ক্ষোভ আছে। মানুষের মাঝে ক্ষোভ আছে, এটা সবাই স্বীকার করে। আপনি প্রাইভেটলি এমনকি আওয়ামী লীগের লোকদের সাথে কথা বলেন, তারাও স্বীকার করে এটা, হয়তো ওপেনলি বলবে না। এই ক্ষোভটা দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো রাখার জন্য ভালো না। ভারতকে এটা বুঝতে হবে, ভারত একটি গ্রেট পাওয়ার এবং আরও বড় স্বপ্ন দেখছে। তার প্রতিবেশী কেউ তার পক্ষে নেই, এটা তার জন্য ভালো না। আপনি যখন একটা এলাকার মাতব্বর হতে যান, আশেপাশের আপনার চেয়ে যারা একটু দুর্বল আছে তারা আপনাকে সমর্থন করলে আপনার সুবিধা সবসময়।
এই সুবিধাটা বুঝতে হবে ভারতকে এবং বাংলাদেশকে সাথে নিতে হবে। ভারত বাংলাদেশকে সাথে নিচ্ছে না এইসব ইস্যুতে। সদস্য থেকে যা কিছু যোগ করলে শেষ হ্যাঁ, করব। এটাই আসলে আমরা ভারতের দিক থেকে যে অনমনীয়, আবারও বলছি অসংবেদনশীল এই জায়গাটা থেকে সরে না আসলে বাংলাদেশের মানুষের মনে যে রেখাপাত করেছে এটা কিন্তু এর একটা লং লাস্টিং ইম্প্যাক্ট আসলে গিয়ে পড়বে। এবং আমরা তো জেআরসির বৈঠকটাও ঠিক মতো নিয়মিত করছি না, হাইড্রোলজিক্যাল প্রোফাইলিং করার কথা ছিল সেটাও করছি না, কোথায় যেন একটা একটা খুবই ঢেকে রাখার একটা চেষ্টা। আমি মনে করি ঠিক আছে, তো তিস্তা চুক্তি তোমরা তোমাদের জটিলতায় করতে পারো নাই, কিন্তু এখন সময় আসছে এটা নিয়ে ওপেনলি কথা বলার। অনেক ধন্যবাদ জনাব সৈয়দ ইশতিয়াক রাজা এবং জনাব তৌহিদ হোসেন। তিস্তার ভাগ্যে কি হবে আমরা জানি না, কিন্তু আমরা যারা তিস্তা অববাহিকার লোক, তিস্তার পাড়ের মানুষ থেকে শুরু করে পুরো বাংলাদেশ তিস্তায় পানি শুকনো মৌসুমে পাবে এই প্রত্যাশা সবসময়, প্রত্যাশা না এই দাবি সবসময় রেখে আসছে। সে দাবি নিয়েই শেষ করছে নিউজ ডাটার নিউজ এক্সট্রা। দেখলেন সহযোগিতা ছিল ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। ভালো থাকবেন।